নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। নতুন অর্থ বছরে এর আংশিক বাস্তবায়নে ৪৪,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রেখেছে সরকার। আবারও মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে জনমনে। অন্যদিকে বেতন বাড়লেই দুর্নীতি কমবে অর্থমন্ত্রীর এমন দাবি নাকচ করে অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি দমনে শুধু বেতন বৃদ্ধি নয়, প্রয়োজন জবাবদিহিতা নিশ্চিত করা। দীর্ঘ বিরতির পর বড় অঙ্কের বেতন বাড়ানোর পরিবর্তে নিয়মিত বেতন সমন্বয়ের নীতি গ্রহণের পরামর্শ দেন তারা। শাহাদাত অভ্রর রিপোর্ট। আবারও বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন। প্রস্তাবিত বাজেটে প্রথম ধাপে জুলাই থেকে এটি কার্যকর করতে প্রায় ৪৪,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ সহ প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। নতুন কাঠামোতে সব স্তরে মূল বেতন প্রায় ১.৫ থেকে দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রেখেছে সরকার। তবে তা ধাপে ধাপে ২ বছরের মধ্যে কার্যকর করা হবে। প্রস্তাব করা হয়েছে। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতির চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছিল। তাই অনেকের আশঙ্কা একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে। বেতন বাড়লে তো দাম বাড়াবেই, কিন্তু ওইখানে তো সাধারণ খেটে খাওয়া মানুষদের আপনার কষ্ট বেশি হবে। বেতনটাকে কনভার্ট করার জন্য টোটালি সবকিছু জনগণের উপরই আসে পড়বে। সরকারি কর্মকর্তারা তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দুর্নীতি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে সাধারণ মানুষের একটি অংশ মনে করে, শুধু বেতন বাড়লেই দুর্নীতি কমবে না, বরং প্রয়োজন কার্যকর নজরদারি ও জবাবদিহিতা। সে যদি ইচ্ছাকৃত ভালো না হয়, তাহলে পে স্কেল বাড়াইয়া এই মানুষকে কখনো ভালো করা সম্ভব না। বেতন বাড়লে তখন দেখা যাবে বেতন যদি বাড়ে 10%, ওরা আরো 20%-এর জন্য আশা করতে থাকবে। পে স্কেল কমিশনের সব সুপারিশ একযোগে বাস্তবায়ন করতে সরকারের কোষাগার থেকে ১ লক্ষ কোটি টাকারও বেশি অর্থের প্রয়োজন হবে। তাই মূল্যস্ফীতি, অর্থনৈতিক বাস্তবতা এবং রাজস্ব আদায়ের গতি বিবেচনায় নিয়ে শতভাগ বেতন বৃদ্ধি না করে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে সরকার। তবে এই কৌশল মূল্যস্ফীতির চাপ কতটা সামাল দিতে পারবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। শুধু আমলাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার কারণে যতটুকু মূল্যস্ফীতি হবে, সেটা যদি সরকার ইচ্ছা করে তাহলে বন্ধ করে কমাতে পারে। কিভাবে হতে দিবেন? সরকার যে আয় করতে ব্যর্থ হচ্ছে, সেই ব্যর্থতাটা সরকার চ্যালেঞ্জ হিসাবে নিলে এই ৩৫,০০০ কোটি টাকা অর্থনীতি থেকে অতিরিক্ত সংগ্রহ করা কোনো বিষয় না। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ বড় ধরনের বেতন বৃদ্ধি অর্থনীতি ও বাজারে চাপ সৃষ্টি করতে পারে। তাই দীর্ঘ বিরতির পর বড় অঙ্কের বেতন বাড়ানোর পরিবর্তে নিয়মিত বিরতিতে সীমিত আকারে বেতন সমন্বয়ের নীতি গ্রহণ করা হলে অর্থনীতি ও জনগণের জন্য অধিক সহনীয় হবে। অনেক বড় সময় পরে করছি, সেটার কারণে এবং বেসরকারি খাতে যে সেই অনুযায়ী সেভাবে করা হচ্ছে না, সেই কারণেই কিন্তু আমাদের সমস্যাটা দেখা যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে দুর্নীতি নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্ব দিতে হবে জবাবদিহিতা ও কঠোর আইন প্রয়োগে। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে ২৮ জুন। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায়ের এ দিন নির্ধারণ করে। এর আগে গত ৪ মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে তা রায়ের জন্য অপেক্ষমান ছিল। পরে মামলাটি পুনঃ শুনানি হয়। আজ শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয়। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান সহ আসামি মোট ৫ জন। তাদের মধ্যে একমাত্র এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার হয়ে কারাগারে আছেন। গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি, শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়। বিজিবির চাপে অবশেষে পতাকা বৈঠকের পর কুষ্টিয়ার দৌলতপুর সীমানার শূন্য রেখায় অবস্থান করা সেই ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার বেলা 11:30টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক
নুরুল হুদা। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন রানীনগর বিএসএফ ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। পরে 12 জনকে ভারতে নিয়ে যায় বিএসএফ। শুক্রবার থেকে শূন্য রেখায় অবস্থান করছিল নারী ও শিশুসহ 12 জন। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাপ্পারবাড়ি সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইন চেষ্টা ব্যর্থ হয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে। বিজিবি জানিয়েছে, গত রাত 10টার দিকে বিএসএফ এর একটি টহল দল ওই সীমান্ত দিয়ে সার্চ লাইট বন্ধ করে 3 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করলে বিএসএফ 2টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই সীমান্তে উপস্থিত হলে বিএসএফ পুশ ইনের জন্য কাঁটাতারের বেড়ার গেটের কাছে নিয়ে আসা লোকজনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 3টি গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। এমনকি তার বিরুদ্ধে একটি মামলার বিচার কাজ চলছে এবং প্রায় 10টি মামলা ও অভিযোগের তদন্তে অপরাধের সম্পৃক্ততা মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বলেন, দুবাই থেকে বেনজিরকে দেশে আনা হলে এসব মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রিপোর্ট করছেন হাসান জাভেদ। নানা কারণেই সমালোচিত চরিত্র পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। গুম, অপহরণ ও দুর্নীতি সহ নানা অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 2024 সালের 4 মে সপরিবারে দেশ থেকে পালিয়ে যান বেনজির আহমেদ। এরপর তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। গত 12 জুন তাকে দুবাইয়ে গ্রেফতার করা হয়। এখন বেনজিরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। পুলিশের সাবেক এই আইজিপি বেনজিরের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ইতোমধ্যেই বেনজিরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এখন সরকার যখনই তাকে দেশে ফিরিয়ে আনবে তখনই ট্রাইব্যুনালের মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে, যেগুলো তদন্তাধীন আছে সেগুলোতেও তাকে রিমান্ডে নেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। বেনজিরের বিরুদ্ধে গুমের একটি মামলায় বিচার চলছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, অন্যান্য মামলায়ও তাকে বিচারের মুখোমুখি করা হবে। বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড না, তিনি হেন দুষ্কর্ম নাই যেটা তিনি তার এই কর্মজীবনে তিনি করেননি। তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি এবং প্রত্যেকটার সাথে তার কানেকশন আছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। দেশের গণতন্ত্র নস্যাৎ এবং হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা সহ অসংখ্য দায় বেনজিরে রয়েছে বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। এসব অপরাধ থেকে তার মুক্তি মিলবে না বলেও জানান তিনি। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয় টেলিভিশন চ্যানেলের সংবাদ বিভাগের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। বৈঠকে টেলিভিশন শিল্পের সংকট, পেশাগত চ্যালেঞ্জ সহ নানা বিষয়ে আলোচনা হয়। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা, বার্তা প্রধান, প্রধান বার্তা সম্পাদক ও প্রধান প্রতিবেদকদের সঙ্গে সরকার প্রধানের প্রথম বৈঠক। বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বাড়ানোর তাগিদ দেন। বলেন, দলীয় তোষামোদ নয়, সাংবাদিকতা করতে হবে দেশের ভালোর জন্য। সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান সরকার প্রধান। এ সময় তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির কয়েকটি প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান,
অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগের কথাও জানান প্রেস সচিব। আগামী 18ই জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। সাংবাদিক প্রতিনিধিরা বলেন, টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। এছাড়া টেলিভিশনের জন্য ওয়েজবোর্ড বাস্তবায়ন, চাকরির নিরাপত্তা নিশ্চিতের কথা তুলে ধরা হয়েছে। সাংবাদিকতার নামে সরকারের তোয়াস্ত এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা। টেলিভিশন ইন্ডাস্ট্রিটাকে আসলে ইন্ডাস্ট্রি আকারে যেন দাঁড় করাতে পারে এই সরকারের আমলে, সেটি আমরা আসলে চাই এবং সেই হিসেবে আমরা ওনার সাথে কথা বলেছি এবং আমরা আমাদের যত সমস্যাগুলো আছে এবং অতীতে আমরা যেসব সমস্যা ফেস করেছি সেই সমস্যাগুলো তুলে ধরেছি। দলের জন্য কিংবা ওনার পক্ষে নিউজ করতে হবে সেটা উনি বলেননি, কিন্তু উনি একটা জিনিস শেষে বলেছেন যে আসুন আমরা সবাই দেশটার জন্য ভালো কিছু একটা করি। বৈঠকে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, সরকারের সহযোগিতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের জন্য ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বারাকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডেকে ঘটনার বিষয়ে তীব্র অসন্তোষ জানানো হয়। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে অংশ নিতে ভারতে গিয়েছিলেন তিনি। তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দীর্ঘ সময় অপেক্ষা রাখে এবং জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে ভারতে প্রবেশের অনুমতি পেলেও সফর বাতিল করেন ডাক্তার জাহিদুর রহমান। পরে শ্রীলঙ্কা হয়ে সোমবার সকালে ঢাকায় ফিরেন তিনি। এই ঘটনার জেরে কূটনৈতিক হস্তক্ষেপ নেয় বাংলাদেশ। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বারাকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করে তীব্র প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি অপ্রত্যাশিত ও দুঃখজনক। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঘটনার বিস্তারিত জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগে তো আমাদের মিনিস্ট্রি, আমাদের রেসপেক্টিভ ডিজি এটা জানতে হবে ঘটনাটা কি ঘটেছে। ইটস নট ওয়েলকামিং, উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো আসেনি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে কালই আপিল করতে যাচ্ছে কর্তৃপক্ষ। বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। তদন্ত কমিটির সব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, শিশু ওয়ার্ডে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ার কারণে মৃত্যুর অভিযোগটি সঠিক নয়। তবে বাতাস চলাচল বা ভেন্টিলেশন ব্যবস্থায় সূক্ষ্ম ত্রুটি রয়েছে কিনা তা পরীক্ষা ও সংস্কার করতে বুয়েটের বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে। এদিকে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছিলেন, হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে আদ্দিন কর্তৃপক্ষ টাকা নিয়ে ঘুরছে। স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানান ডাক্তার শেখ মহিউদ্দিন। প্রত্যেকটা রুম চেক করতে যে আমাদের কোনটাতে ডেভিয়েশন আছে। আমাদের যে সমস্ত রুমগুলো এখন আছে কোনোটাতে তেমন ডেভিয়েশন নাই, তবে বাইরের যে কার্বন ডাইঅক্সাইড লেভেল আছে সেই লেভেলের থেকে কার্বন ডাইঅক্সাইড লেভেল একটু বেশি, এটা থাকে সব রুমে। ভারতের পুশিন এবং সীমান্ত হত্যা বন্ধ না করতে পারলে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক
নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর শাহবাগে পশ্চিম সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে বিভিন্ন দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যদি মুজিববাদের পথে হাঁটে তাহলে সেই পথে তাদের কঠিন প্রতিরোধের মুখোমুখি হতে হবে। বিক্ষোভ সমাবেশে জামায়াত ইসলামের নেতারা ভারতের সাথে সীমান্ত হত্যা, তিস্তা সহ অন্যান্য অভিন্ন নদীর পানি চুক্তি এবং দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বাংলাদেশের ন্যায্য হিস্যার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। আমাদের ক্ষমতাসীন সরকারের লজ্জা হয় না? আধিপত্যবাদের সেবাদাস তাদের কাছে দাস খত দিয়ে বাংলাদেশটাকে আবার তাদের কাছে বিক্রি করতে বসেছে। আপনার একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন, জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই। ইসলামী ব্যাংকের নিয়মিত কার্যক্রম সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ লোকদের নিয়ে পরিচালনা পরিষদ গঠন করতে 5 সদস্যের কমিটি গঠন করা হবে। এদিকে ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ায় প্রাথমিক বিজয় হয়েছে বলে মনে করে সচেতন গ্রাহক ফোরাম। ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে একথা বলা হয়। অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠনের আহ্বান জানিয়ে পদত্যাগে বাধ্য করা সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। দলীয় ব্যক্তি দিয়ে পরিচালনা পরিষদ হলে মেনে না নেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী গ্রাহকরা। আমাদের প্রথম দাবি, অনতিবিলম্বে পরামর্শের ভিত্তিতে সৎ, যোগ্য, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করতে হবে। সেই আমানতকারীদের আস্থা ধরে রাখার জন্য, তারপর আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য এবং গ্রাহকদের যে স্বাভাবিক সেবা, ব্যাংকের যে স্বাভাবিক সেবা, সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে আমরা আমাদের যে আয়োজন, আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে।